গুম-খুনের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের রাখা হবে সেনানিবাসের ভেতর স্থাপিত বিশেষ কারাগারে। আর এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে ২০ নভেম্বর। এর আগে সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে বিশেষায়িত প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে আদালতে তোলার পর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ তাদের গ্রেপ্তার দেখিয়ে ক্যান্টনমেন্টের সাব জেলে পাঠানোর নির্দেশ দেয়। এছাড়াও শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। পরে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন। এই তিনটি মামলার মোট ১৫ জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের। এই অ্যামেন্ডমেন্টটা একটা আমি বলবো যে অত্যন্ত একটা খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং এইটা যদি বহাল থাকে আমি আশা করি এইটা হাইকোর্টে চ্যালেঞ্জ হবে। এটা যদি বহাল থাকে তাহলে এই ক্লজটা ব্যবহার করে সমস্ত বিচার ভবিষ্যতে ভণ্ডুল হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা প্রকাশ করছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনি তো ভোর থেকেই জানাচ্ছিলেন ট্রাইব্যুনালের খবর, এখন পর্যন্ত আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? শেষে কিন্তু এই ১৫ সেনা কর্মকর্তাকে আমার পাশে রাখা এই যে বাংলাদেশ জেলের যে বিশেষ প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যানে কিন্তু তোলা হচ্ছে এবং সেই দৃশ্যটি এখন আপনার মাধ্যমে আরো স্পষ্ট করে দেখাবার চেষ্টা করব। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সামনে দিয়ে সবাইকে একে একে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পর তাদের এখানে তোলা হয়েছে এবং সেই তোলার আনুষ্ঠানিকতাও শেষ। এখন এই প্রিজন ভ্যানটি এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার পর কারা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ক্যান্টনমেন্টের যেই সাব জেল রয়েছে সেই সাব জেলেই কিন্তু এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রাখা হবে এবং এ বিষয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু চেয়ারম্যান বিচারপতি গোলাম মোহাম্মদ মর্তুজা মজুমদার তিনি কিন্তু বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের ডিজায়ার অনুযায়ী কারা কর্তৃপক্ষ তাদের যে থাকার ব্যবস্থার বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে। আর আপনার মাধ্যমে জানাতে চাই এই বিষয়ে কিন্তু আইনজীবীরা কথা বলেছেন। কিছুক্ষণ আগে ব্যারিস্টার সারোয়ারের কথা যেমনটি আপনি শোনাচ্ছিলেন, ব্যারিস্টার সারোয়ার, ব্যারিস্টার হামিদুল মেজবা এই দুইজনই কিন্তু আসামি পক্ষের আইনজীবী হিসেবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা বলেছেন যে ৬ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধিত আইন যেটি পাশ করা হয়, যেটি অধ্যাদেশ আকারে দেয়া হয়, সেই ৬ অক্টোবরের সেই আইনে বলা হয় যদি কারো বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা হারাবেন, সরকারি কোনো পদে থাকলে সেই পদে থাকার যোগ্যতা হারাবেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তবে তাকে আবার স্বপদে পুনর্বহাল করা হবে এবং এক্ষেত্রে যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশনও পরিপূর্ণ সুবিধা ভাতাদি সবকিছুই তাকে ফিরিয়ে দেওয়া হবে। এই আইনটিকে তারা বলছেন যে এই আইনটি আমাদের সংবিধানের যে মৌলিক স্পিরিট সেই স্পিরিটের সাথে যায় না। যদিও সংবিধানের ৪৭-৩ কতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনকে সুরক্ষা দেওয়া হয়েছে, বলেছে ইতিপূর্বে আইনে যাহাই বলা থাকুক না কেন এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে যদি কোনো কিছু পূর্ববর্তী আইনের সাথে সাংঘর্ষিক হয় তবে মানবতা বিরোধী অপরাধ আইন প্রাধান্য পাবে। পাশাপাশি তারা আরো যুক্তি দিচ্ছেন যে যখন কোনো অপরাধ সংগঠিত হয় এবং সেই অপরাধটির যখন বিচার হয় তখন ওই অপরাধ চলাকালীন সময়ে যে এক্সিস্টিং বা বিদ্যমান আইন থাকে সেই বিদ্যমান আইনের আলোকেই কিন্তু সেই অপরাধের বিচার করতে হয়। পাশাপাশি তারা বলেছেন যে এই যে আগামীতে হয়তো যে ট্রাইব্যুনাল আইনের যেই ৬ অক্টোবরের যেই
অধ্যাদেশটি এটি হয়তো চ্যালেঞ্জ করা হতে পারে এবং সেটি চ্যালেঞ্জ করার পর হয়তো এই বিষয়ে আরো অনেক বিষয় আলোচনায় আসবে এবং এই বিষয়টি 20 নভেম্বর যে পরবর্তী আপনার শুনানির দিন রয়েছে, যেদিন হচ্ছে আসামিদের জামিনের বিষয়ে আসামি পক্ষের আইনজীবীরা তাদের আইনি যুক্তিতর্ক তুলে ধরবেন, সেই দিনও তারা এই বিষয়গুলো আদালতের নজরে আনার ক্ষেত্রে চেষ্টা করবেন এবং তারা বলেছেন যে এই বিষয়টি সুরক্ষা পেলেও ইতিপূর্বে ট্রাইব্যুনাল আইনের যতগুলো ধারা ছিল এই আইনটি কোনোভাবেই সংবিধান দ্বারা সুরক্ষিত হবার মতো বিষয় নয়, কারণ বিচারের একটি কোর ভ্যালু বা কোর স্পিরিট হচ্ছে বিচার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দণ্ডিত বা সাজা দেওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু এই মামলায় 6 অক্টোবরের এই অধ্যাদেশের মধ্য দিয়ে শুরুতেই যে বিষয়টি হয়ে যায় সেটি হচ্ছে যেহেতু শপথ থেকে সরে যাওয়া হয় এবং যেহেতু এই বিষয়টি পরবর্তীতে চলে আসে বিভিন্ন রকম ভাবে উপস্থাপিত হয়, সেক্ষেত্রে আসলে ওই ব্যক্তি অনেকটা বলতে পারেন এটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়, যেমনটি অভিযোগ হচ্ছে আসামি পক্ষের আইনজীবীদের। তো এই পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কিন্তু আজকে সেনাবাহিনীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন এই বিচারিক কার্যক্রমের সহায়তার জন্য এবং তিনি বলেছেন যে সেনাবাহিনীকে নিয়ে যে অপপ্রচার হচ্ছে সেই অপপ্রচার বন্ধ হওয়া উচিত, কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক। তাদেরকে নিয়ে কোনো অপপ্রচারই চলা বাঞ্ছনীয় নয়। আর অপরাধ যেই মামলার আলোচনা হচ্ছে সেই মামলার আলোচনার প্রেক্ষাপটে তিনি বলেছেন সবারই মনে রাখা উচিত এই মামলাটি চলমান ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগে সেখানে কোনো বাহিনী সম্পৃক্ত নয়। আমরা দেখতেই পাচ্ছি সাইরেন বাজিয়ে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু চলে যাচ্ছে এই প্রিজন ভ্যানটি এবং এই সময়ে আপনার এখানে অবস্থানরত সাবেক যে সেনা কর্মকর্তারা তারাও কিন্তু এই অভিযুক্ত কর্মকর্তাদের বিচারের দাবির জন্য জড়ো হয়েছিলেন। তারা এগিয়ে আসার চেষ্টা করছিলেন প্রিজন ভ্যানটির দিকে, কিন্তু তারা আসতে পারেননি। এর কারণটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর বাধার কারণে তাদের থেমে যেতে হয় এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের গেট দিয়েই বেরিয়ে যাবে এই প্রিজন ভ্যানটি এবং এই প্রিজন ভ্যানটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমরা এও দেখতে পাচ্ছি যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বেশ কিছু লোকজন তারা ব্যানার ফেস্টুন নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছে এবং একটু কথা আপনার মাধ্যমে তাদের কথা শুনতে চাই। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি আমি ফাহিম ফারুকী, আহ্বায়ক মঞ্চ 24। আমরা বিশ্বাস করি প্রিয় মাতৃভূমি রক্ষায় যে সেনাবাহিনী কাজ করে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই সেনাবাহিনী কলঙ্কমুক্ত হওয়ার সুযোগ পেয়েছে। সেজন্য পতাকা উঁচু করে বলছি আমার বাংলাদেশে সুষ্ঠু বিচারের দ্বারা শুরু হয়েছে, এই দ্বারা অব্যাহত রাখতে হবে। যারা জুলাইয়ে আমার আবু সাঈদের উপর, মুগ্ধের উপর গুলি করেছে, যারা আমাদের হত্যা করেছে, যারা 75-এর বিপ্লবীদেরকে জেলে জবাই করেছে, এদেরকে বিচারের মুখোমুখি করতে পারা মানে প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের এই রাষ্ট্র তৈরি হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানাচ্ছি, আমরা দীপ্ত কণ্ঠে বলছি, দীর্ঘদিন যারা গুমের শিকার হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, তাদের পরিবারগুলো আজকে গেটের বাইরে ক্রন্দন করছে। তাদের কষ্ট আমাদের এখানে আছেন মেজর বজলুল হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। আমি ডিউ খুদা, আমি জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ছোট ভাই। আজকে এই খুনি হাসিনা তার অপশাসনের মধ্য দিয়ে, তার গণহত্যাকারীদের মাঝখান দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা, খুন, গুম করেছে। তারই বহিঃপ্রকাশ আপনারা আজকেও দেখতে পাচ্ছেন যে সামরিক পোশাকে খুনিরা আজকে আদালতে আসতে বাধ্য হয়েছে। আজকে বিচার সুনিশ্চিত হওয়ার পথে আইসিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সাহসী পদক্ষেপ নিয়েছে। এদেশের মানুষ আশা করছি সুবিচার পাবে। এরই ধারাবাহিকতায় বিডিআর হত্যাকাণ্ড আপনি দেখছেন যে আসলে এভাবেই তারা তাদের
অনুভূতির কথা প্রকাশ করছেন। আমরা শুনলাম যে মঞ্চ 24-এর কথা, আমরা শুনলাম যে মেজর বজলুল হুদার ভাই তার কথা। তা এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সবশেষ পরিস্থিতি। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সবশেষ পরিস্থিতি এবং তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।